নির্মাণ রসায়ন, পাওয়ার্ড বাই এশিয়ান পেইন্টস। জনসংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের শহরে খোলা জমির পরিমাণ কমছে। বিশেষ করে আমরা যখন 2 কাঠা 3 কাঠা বা 5 কাঠা জমিতে ভবন তৈরি করি, তখন কিন্তু ভবনগুলোর মধ্যবর্তী স্থানে একটু সরু একটা সেটব্যাক তৈরি হয়, যে জায়গাটা আসলে বাস্তবে কোনো কাজে আসে না। কিন্তু আমরা যদি অনেকগুলো জমিকে একত্রিত করে ব্লক ডেভেলপমেন্ট করি, সেক্ষেত্রে কিন্তু অনেক বেশি মানুষকেও সেখানে জায়গা দেওয়া সম্ভব হয়। এর পাশাপাশি সেখানে কিছু কমিউনিটি ফ্যাসিলিটি বা অ্যামিনিটিস, যেমন মসজিদ, ক্লাব, খেলার মাঠ সন্নিবেশিত করা সম্ভব হয়। সে বিষয়টি নিয়েই কথা বলবো আজকের অনুষ্ঠানে। প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি নির্মাণ রসায়ন অনুষ্ঠানে পাওয়ার্ড বাই এশিয়ান পেইন্টস। আমাদের আজকের অতিথি স্থপতি আশিক ইকবাল, যিনি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে স্থাপত্য বিভাগে শিক্ষকতা করছেন এবং পাশাপাশি স্থাপত্য চর্চায় নিয়োজিত আছেন। কথা বলবো ব্লক ডেভেলপমেন্ট নিয়েই। স্যার, স্বাগত আপনাকে। স্যার, যে প্রজেক্ট নিয়ে মূলত কথা বলতে চাই, যে ব্লক ডেভেলপমেন্ট কেন জরুরি, আমি কিছুটা বলার চেষ্টা করেছি, আপনার জায়গা থেকে যদি একটু ব্যাখ্যা করতেন। আপনি যেটা বলেছেন সেটা যথার্থই বলেছেন, যে ছোট ছোট জমিগুলির যখন পূর্ণতা পাচ্ছে না, সেক্ষেত্রে ব্লক ডেভেলপমেন্টের যে আইডিয়াটা এবার এসেছে, বিশেষ করে নতুন ডিটেল এরিয়া প্ল্যানে, তো এটা হয়তো আরও বেশি আমাদেরকে দিবে, সুবিধাগুলো দিবে। কিছুটা সৌভাগ্যবান ছিলাম যে এরকম একটা কাজ আমাদের অফিসে এটা কাজ করছে, আমরা একটা টিম হিসেবে কাজ করি, সেখানে আমরা এরকম একটা কাজ করছি, যেখানে একটা বড় পপুলেশনকে নিয়ে কিছু অ্যামিনিটিস প্রোভাইড করে তাদেরকে হাউস করা, তাদেরকে একটা একটা একটু একটু বেটার জীবনমান দেওয়ার চেষ্টা করা, হেলদি একটা এনভায়রনমেন্ট দেওয়ার জন্য, মানে হেলদি বলতে হেলথ, মানে হেলথকে প্রাধান্য দিয়ে করা। তো সেদিক থেকে আমরা এটা চেষ্টা করছি আর কি। স্যার, ব্লক ডেভেলপমেন্টের ক্ষেত্রে বিল্ডিংয়ের ক্যারেক্টারটা কেমন হয়? যেমন পাশাপাশি দুটো প্লটে যখন সেটব্যাক ছেড়ে দিচ্ছে আলো বাতাসের জন্য, আমি যদি দুটো জায়গাকে মার্জ করে একটু বড় মাস ডেভেলপ করি, সেই ক্ষেত্রে সেই বিল্ডিংয়ের ভেতরে আসলে ভেন্টিলেশন বা লাইট সেগুলো কিভাবে এনশিওর করা হয় এবং ডিজাইনের ফিচারগুলো কিভাবে আসে? আপনি ভালো বলেছেন, কারণ ব্লক ডেভেলপমেন্ট করলাম তার মানে তো বোঝাই যাচ্ছে যে মানে যেটা আমি আউটপুট পাচ্ছি সেই বিল্ডিংটা বড় হচ্ছে, আবার আমার ছেড়ে দেওয়া জমিটাও বড় হচ্ছে। তো বড় জমিটা তো আমি ইউজ করতে পারছি, গ্রাউন্ডে ব্যবহার করতে পারছি, এবং এটা রেইন ওয়াটার সোকও করছে যাচ্ছে। কিন্তু বড় ঘরটার কী হবে, যেটা আমি উঁচা করলাম, এই বড় ঘরটা আসলে একটা অনেক সময় প্রবলেম হয় যে অনেকে এটাকে একটা ডিপ প্ল্যান বানিয়ে ফেলি। মানে আমাদের একটা টার্ম আছে, এটাকে আমরা আর্কিটেকচারালি বলি যে এটা ডিপ প্ল্যান হয়ে যায় না। তো ডিপ প্ল্যান হয়ে গেলেই তখন আপনার ওই যে আলো বাতাস ভেন্টিলেশন এইগুলো প্রবলেম হতে পারে। সো ব্লক ডেভেলপমেন্টের ক্ষেত্রে সবসময় খেয়াল রাখতে হবে যে আমাদের যে ওরিয়েন্টেশন আছে, আমাদের যে প্রিভেইল যে ক্লাইমেট আছে, সেইটাকে মাথায় নিয়ে ব্লক ডেভেলপমেন্ট করতে হবে, এবং সেখানে আসলেই বেশ কিছু অ্যামিনিটিস এবং এই ধরনের স্পেস প্রোভাইড করে করে এই কাজগুলি করতে হবে। আচ্ছা, আপনার পার্টিকুলার প্রজেক্টটা নিয়ে যদি একটু ডিটেইলে বলতেন স্যার। আমার পার্টিকুলার প্রজেক্টটা এটা ঢাকার উত্তরার একটা অংশের একটা জমি। তো ওখানে একটা বড় ক্লায়েন্ট গ্রুপ, তো তারা সেটাকে আমাদের কাছে আনলেন যে এটা আমরা করতে পারবো কিনা, কারণ একটু ক্রিটিক্যাল ছিল জমিটা সামনের দিকে একটু ট্যাপার্ড, মানে একটু বাঁকা, পিছনের দিকে আবার অনেকখানি জায়গা, আবার একটা চিকেন নেকের মতো একটা জায়গা আছে। সো এটা নিয়ে একটা ডিলেমা ছিল তাদের, এটা কি করা যাবে না যাবে। তো পরবর্তীতে আমরা তাদেরকে সাজেস্ট করলাম এভাবে করা যাবে। সো আমি তাদেরকে একটু বললাম যে আপনারা এত সুন্দর একটা পরিবেশ আমরা দিচ্ছি, সব তো সেই আমরা আবার চলে যাচ্ছি 1300, 1400, 1500, 1800 স্কোয়ার ফিটে, কিন্তু যারা ছোট পরিবার, এই ছোট পরিবারগুলি থাকবে কোথায়? মানে তাদেরও তো অধিকার আছে আপনার এই সুন্দর জমিতে, হ্যাঁ, একটু নিঃশ্বাস নিবে, বাচ্চারা খেলবে ইত্যাদি। তো তখন তাদের মার্কেটিং টিম এটা নিয়ে বসলেন, আমাদের সাথে বেশ কয়েক দফা বসলেন, বললেন যে না, এটা তো হয় না, আমরা তো এটা সেল করতে পারবো না ইত্যাদি। পরবর্তীতে এটার আয়তন ছোট করতে করতে এখন বোধহয় আমরা 385 স্কোয়ার ফিট ইউনিট আছে থেকে 410, একদম স্টুডিও অ্যাপার্টমেন্ট
এক বেড স্টুডিও অ্যাপার্টমেন্ট, আর একটা স্পেস আছে যেখানে কিনা আপনার আছে, এখানে ডাইনিং কাম লিভিং কাম একটা বেড আপনি দিতে পারবেন। এই সিচুয়েশনটা যখন আমরা করলাম তো তখনও তারা একটু আনহ্যাপি ছিল যে এই অংশটা কিভাবে হবে। পরবর্তীতে দেখা গেল যখন তারা মার্কেটিংয়ে গেল এবং যখন এটা এসে গেল তাদের প্রচারে গেল, তখন দেখা গেল যে এই 22টা বা 24টা ছোট অ্যাপার্টমেন্ট তাদের ছবিতে আসার সাথে সাথে এইগুলো বিক্রি হয়ে যায়। সো সেদিক থেকে পরবর্তীতে ওনারা বুঝলেন যে আসলে একটা এই ধরনের একটা যখন একটা হাউজিং হয় বা ব্লক বেস যখন হয়, সেখানে আসলে সবার মিশেল দিতে হবে। রাইট। হ্যাঁ, শুধুমাত্র যে সেল ভ্যালুটাই যে একমাত্র বা জমির ভ্যালুটাকে তুলে নিয়ে আসা এটাই একমাত্র লক্ষ্য হয়তো হওয়া উচিত না। তো আমরা বোথ ওয়ে লার্নিং হলো, মানে আমরাও ওনাদের কাজ করতে গিয়ে শিখলাম, ওনারাও আমাদের কাছ থেকে শিখলেন। স্যার, আমরা আমাদের আজকে আলাপের মাধ্যমে আসলে মানুষকে ব্লক হাউজিংয়ে উৎসাহিত করতে চাই, যদি আমি খুব খোলাখুলিভাবে বলি, কিন্তু সেই ক্ষেত্রে মানুষ নিশ্চয়ই আসলে এন্ড প্রোডাক্টটা দেখতে বেশি আগ্রহী হবেন। তো সেক্ষেত্রে আপনি যেই ডিজাইন তৈরি করেছেন এর ফিচার্স এবং ডিজাইন ডিটেলস নিয়ে যদি একটু আলাপ করতেন এবং সেটা যদি আমরা দর্শকদের দেখাতাম, সেক্ষেত্রে বোধহয় ধারণাটা বুঝতে আরো সুবিধা হতো। সেটা তাহলে টেন্টেটিভ আমার কাছে একটা ড্রয়িং আছে বা আছে, সেটা আমি আপনাদেরকে দেখাতে পারি। তো আমি আমার ডিভাইস একটু দেখাই। তো আপনাকে যেটা বলছিলাম যে ব্লক ডেভেলপমেন্ট করতে যে প্রথমে যদি আমি 3Dটা নিয়ে এসেছি কাজের সুবিধার জন্য, 3 ডাইমেনশনালটা। প্রথমে যদি আমরা জমিটার সাইজটা দেখি টপ ভিউ থেকে, তাহলে বুঝতে পারি যে জমিটা আসলে কতটাই মানে কঠিন। যে জমিটার পিছনে একটা বড় জায়গা এবং তার সামনে একটা চিকেন নেক এবং সামনে একটা ওয়াই শেপ একটা অবস্থা আছে, এবং এই চিকেন নেকটা দিয়ে শুধুমাত্র একটা পার্কিং কোনো রকমের একটা ড্রাইভওয়ে কোনো রকমে যেতে পারে। তো এমন পরিবেশে আমরা কাজ করতে যে এখন আমরা সবাই জানি যে আসলে ইজ এ ভেরি এক্সপেন্সিভ ল্যান্ড। তো এই ল্যান্ডে আসলে কেউই তার জায়গা ছাড়তে চান না, কিন্তু আইন মোতাবেক তো জায়গা আবার ছাড়তে হয়। আমাদের সেটব্যাক রুলস আছে, ওপেন স্পেস রেশিও আছে, তাই না, ফ্লোর এরিয়া রেশিও আছে। তো সেদিক থেকে ওনারা তো কনভিন্স হতে বাধ্য, এবং আমরা যেটা করলাম যে এটাকে ওপেন স্পেসটাকে আমরা আলাদা একটা সেগমেন্টে রাখবো। তো তখন দেখা গেল যে আমাদের এই যে সামনের যে অংশটা যেটা আপনাকে বলছিলাম যে ফর দ্য ইয়াঙ্গার ওয়ান্স, যারা কিনা ছোট ছোট অ্যাপার্টমেন্ট নিয়ে থাকতে চায়, তারা এখানে থাকা শুরু করলেন। হ্যাঁ, এইগুলোতে আমরা রাখতে পারি তাদেরকে 1, 2 and 3 এই তিনটা ইউনিট এখানে থাকে। আর যেগুলো একটু বড় সাইজ, যেগুলো বড় অ্যাপার্টমেন্ট, সেই জিনিসগুলোকে আমরা জমিতে এখানে ফিট ইন করলাম এবং এখানে দিলাম 2টা ইউনিট, এখানে 1টা ইউনিট, এখানে 4টা ইউনিট, এরকম করে আমরা ফিট ইন করলাম। মাঝখানে আমরা যেটা চেষ্টা করলাম যে এই টোটাল বিষয়টার গ্রাউন্ডে আমরা বড় করে ওপেন স্পেস দিলাম। আপনার খেয়াল করলে দেখবেন যে এখানে বড় করে ওপেন স্পেস দিলাম এবং এই পেরিফেরিটা একটা ওয়াকিংয়ের জায়গা দিলাম, এবং এখানে বাচ্চারা খেলতে পারে, ব্যাডমিন্টন খেলতে পারে। রুফটপটাও আমরা আসলে ছাড় দিই না, রুফটপটা পুরোটাই জগিং ট্র্যাক করেছি, তার সাথে ল্যান্ডস্কেপ ডেভেলপমেন্ট করেছি। যারা প্রৌঢ় বৃদ্ধ তাদের জন্য গ্রাউন্ডে যাওয়া ডিফিকাল্ট হতে পারে, তারা এখানে কাজ করতে পারেন। আর তার সাথে আমাদের এখানে একটা কমিউনিটি ফ্যাসিলিটিস আছে, যেখানে জিম এবং অন্যান্য ফ্যাসিলিটিসগুলি আছে, একটু খেয়াল করলে দেখা যায় এখানে। বিল্ডিং 1 যেটা তরুণদের জন্য বলছি বা ছোট পরিবারের জন্য, তাদের জন্য কমিউনিটি ফ্যাসিলিটিস সমান আছে এদিকে, তারা এখানেই করতে পারে। সো তাদের জন্য একটা গ্রিন রুফ আছে, গ্রিন টপস আছে, তারা সেখানে ব্রিথ করতে পারে, বিকালে বসতে পারে, চা নাস্তা খেতে পারে। এবং এই বিল্ডিংটা থেকে, সব বিল্ডিং থেকে আসলে এই কোর্টইয়ার্ডমুখী একটা আবহাওয়া আছে, যেখান থেকে সবাই আসলে এটাকে দেখতে পারে। তো এটাকে দেখতে দেওয়ার আমাদের মূল উদ্দেশ্য ছিল যে শিশুরা যখন খেলাধুলা করতে থাকে তখন মায়েদের বাবাদের একটা টেনশন থাকে, তারা একটু উদ্বিগ্ন হন যে কোথায় যাচ্ছে কি হচ্ছে। সো এই একটা সার্ভাইলেন্সের মধ্যে থাকা, হোম জোনের মধ্যে থাকা, তো এই হোম জোন সিচুয়েশনটা তৈরি করাটা আমাদের একটা টার্গেট ছিল, যে অ্যাপার্টমেন্ট ব্লক করে দিলাম কিন্তু ওই সব বাসাবাড়ি জানালা থেকে এই মূল অংশটা দেখা যায় না, তাহলে তো এটা আর একটা দুশ্চিন্তার কারণ যে গেট দিয়ে বেরিয়ে গেল কিনা। তো এই একটা হোম জোন সিচুয়েশন করা, যা কিনা আশেপাশে সবগুলি ঘর থেকে দেখা যায়। এটা আপনার গ্রাউন্ড এবং 8টা ফ্লোর এইভাবে আমাদের করা হয়েছে। আমাদের কাজটা এখানে আমরা মোটামুটি একটু দেখালাম আপনাকে। ব্লক হাউজিং এর এই ধরনের ধারণায় যদি আসলে মানুষকে উদ্বুদ্ধ করতে চাই, আমার কিন্তু কিছু পরিসংখ্যান লাগবে। যেমন স্যার,
যদি ধরে নিই এখানে 3টা আলাদা প্লটে এই জায়গাটা বিভক্ত হতো, সেক্ষেত্রে 3টা আলাদা প্রকল্প যদি তৈরি করতেন, সেখানকার ফিচার এবং এখনকার ফিচার এর মধ্যে কতটুকু তারতম্য আসলে? ভেরি নাইস কোয়েশ্চেন। সো আপনি বুঝতেই পারছেন যে এটা যদি 21 কাঠার একটা জায়গা হতো, আর এটা যদি মনে করেন যে ধরে নেই যে 60টা ইউনিটে ভাগ, 60টা জমিতে ভাগ হয়ে যাবে, তো সেখানে তো লিভেবিলিটি থাকতো না। আমরা তো এই খেলার জায়গাটাকে এগুলো দিতেই পারতাম না, নাম্বার 1। আর নাম্বার 2 হচ্ছে ডেনসিটির জায়গাতে অনেক পিছিয়ে যেত। এখন যেমন আমরা এখানে ছোট বড় মিলিয়ে প্রায় 45টা পরিবারকে অ্যারেঞ্জ করতে পারছি বিভিন্ন ম্যাট্রিক্সে, তখন তো আমরা এটা আসলে পারতাম না। তখন সেই নাম্বারটা হয়ে যেত 25-26, এর বেশি পারতাম না। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে বড় জমিতে একটা সুবিধা পাওয়া যায়। আর বড় জমি যদি যে কোনো ফরম্যাটেই হোক না কেন, আমরা ওটাই আমরা করতে পারলাম এখানে, যে বড় জমির শেপ যদি একদম রাজুকে দেওয়া যে শেপ, তার বাইরে গিয়েও যদি কিছু হয় বা মানুষ যদি নিজেরা উদ্যোগ নিয়ে নিজেদের জমিগুলোকে জোড়া লাগিয়ে নেন, সেক্ষেত্রে শেপ আর্কিটেক্টের জন্য কোনো সমস্যা না, মানে রেক্টেঙ্গুলার যে হতে হবে এমন কোনো ব্যাপার না। সো এটা আমি ক্লায়েন্টদেরকে একটু উদ্বুদ্ধ করতে চাই, জমির মালিকদেরকে, যে আপনারা চেষ্টা করুন যে আপনারা একটু মার্চ করার চেষ্টা করেন। এবং এই মার্চ করার জন্যে সব আইন কানুন আপনি জানেন নিশ্চয়ই, এই ধরনের আইন কানুন যেগুলো সব করে রাজুকে প্রিভেইলিং আছে। স্যার, আমরা তো আসলে ঢাকার চর্চার ক্ষেত্রে কিছুটা ফোকাস দিলাম, কিন্তু আমাদের অন্যান্য যে শহরগুলো আসলে ধীরে ধীরে বড় হচ্ছে বা প্রসারিত হচ্ছে, সেই শহরের ক্ষেত্রে আপনার কোনো পরামর্শ বা মতামত আছে কিনা? অন্যান্য শহরগুলি তো মনে করেন ঢাকার থেকে খুব যে ভালো আছে তাও না। পপুলেশন তো আসছে, তাদের কাছেও আসছে, কারণ আরও অনুন্নত জায়গা থেকে তাদের আরেকটু উন্নত জীবনের জন্য এখানে আসছে। সেই প্রেশার তো সব শহরেই আছে। তবে বিল্ডিং কোড, বিল্ডিং আইনের ক্ষেত্রে কিছু পার্থক্য আছে। যেমন এখানে রাজুকের তার নিজস্ব আইন আছে, অন্য জায়গায় হচ্ছে সিডিএ, কেডিএ, আরডিএ, তাদের আইন কিছুটা আলাদা আছে। তবে সমস্যা সবারই কাছাকাছি। হ্যাঁ, আজকে হয়তো তারা এতটা প্রবলেমে নেই, 20 বছর পরে হয়তো না, অ্যানাদার 5 ইয়ার্স একই সমস্যা হবে। এখন থেকে আমরা কি প্রিভেন্টিভ মেজার, তো আপনি যেটা বলছিলেন, প্রিভেন্টিভ মেজার একটাই, সেটা হচ্ছে আকাশ খোলা আছে, আমাদের মাটিতে জায়গা কম, তো আকাশের দিকে বর্ধমান হওয়াটাই ভালো। যে আমরা যদি একটু টাওয়ারিং হতে পারি, টাওয়ারিং হলে খুব একটা সমস্যা হয় না। আমরা আমাদের এশিয়ার মধ্যেই দেখেছি যাদের জমি নাই তারা টাওয়ারিং অবস্থায় যায়, এবং এটার একটা মানবিক স্কেলের মধ্যে রেখে যদি টাওয়ারে যাওয়া যায়, এবং নিচের জমিগুলি, উপরের জমিগুলো, ইন বিটুইন স্পেসগুলিকে যদি ব্যবহার করা যায়। যে কথার কথা, আমি একটা 40 তলা ভবন করলাম, যার ভিতরে ভিতরে বাস্কেটবল খেলা যায়, হ্যাঁ, টেবিল টেনিস খেলা যায়, হ্যাঁ, নামাজ পড়ার জায়গা আছে, জিম আছে, এগুলো যদি ইন বিটুইন করে দেওয়া যায়, তা ইনফিল অবস্থা থাকলেও কিন্তু বাগান টাগান সবই এনজয় করা যায়। এবং আমরা নিশ্চয়ই জানি যে আমাদের আশেপাশের দেশগুলিতেও কিন্তু এই ধরনের কাজগুলি ভালোভাবে সাকসেসফুলি হচ্ছে, কিন্তু আমাদের এখানে হয়তো ওই সাহসটা এখন আমরা করে পাচ্ছি না। এবং এটাতে আরেকটা জিনিস আমি বলে রাখি, সেটা হচ্ছে যে একটা যে নেতিবাচক ধারণা আছে যে অতি উচ্চতায় গেলে যে মানুষের সাথে মানুষের কানেক্টিভিটি থাকে না, সম্পর্ক থাকে না, এটা এতটাও আসলে সত্যি না। ডিজাইন সলিউশনের মাধ্যমে সেটাকে এনশিওর করা যায়। অনেক ধন্যবাদ স্যার, আপনি সাহসের কথা বললেন, এবং আশা করছি আমাদের এই আলোচনার মাধ্যমে নিশ্চয়ই অনেকের ভেতরে এই সাহসটা জাগ্রত হবে। অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাদেরকে, ধন্যবাদ এটিএন। প্রিয় দর্শক, এবার নিচ্ছি ছোট্ট একটা বিরতির পর থাকবে এক্সপার্ট টাইম। সে পর্যন্ত সঙ্গেই থাকুন। নির্মাণ রসায়ন, পাওয়ার্ড বাই এশিয়ান পেইন্টস।
প্রিয় দর্শক, বিরতির পর নির্মাণ রসায়ন অনুষ্ঠানে আরও একবার স্বাগত জানাচ্ছি। এবারে থাকছে এক্সপার্ট টাইম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এশিয়ান প্রেস এক্সপার্ট টাইমে। আজকে আমাদের সাথে আছেন মিস্টার এমি তাহির, যিনি একই সাথে আরবান প্ল্যানার এবং এনভায়রনমেন্ট স্পেশালিস্ট। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি তো নিয়ার অ্যাবাউট 18 বছর ধরে কাজ করছেন, যেখানে আপনার এক্সপিরিয়েন্স আছে আসলে বিভিন্ন ম্যাটেরিয়ালস নিয়ে কাজ করা, অ্যাজ ওয়েল অ্যাজ আমি যদি বলে থাকি ইউএন প্রজেক্টগুলো নিয়ে আপনি কাজ করে থাকেন। একটু ছোট করে যদি আপনার এক্সপিরিয়েন্সটা আমাদেরকে বলতেন। ধন্যবাদ আপনাকে। আমরা দীর্ঘ 18 বছর যাবৎ বাংলাদেশ এবং জাতিসংঘের বিভিন্ন প্রজেক্টে, কনস্ট্রাকশন এবং ওয়াশ অ্যান্ড স্যানিটেশন প্রজেক্টে আমরা কাজ করে যাচ্ছি। যেটা দীর্ঘ 18 বছর অভিজ্ঞতা আমরা বলতে পারি যে আমরা বহু ধরনের চ্যালেঞ্জ এখানে ফেস করে থাকি, যে চ্যালেঞ্জগুলো মোকাবিলা করার জন্য আমরা সর্বদা সচেষ্ট থাকি এবং এই প্রজেক্টগুলো যথেষ্ট সেনসিটিভ এবং এই প্রজেক্টগুলো বাস্তবায়নের ক্ষেত্রে আমাদেরকে যথেষ্ট দায়িত্ব নিয়ে বাস্তবায়ন করতে হয়, আমাদের টিমকে যথেষ্ট দায়িত্ব নিয়ে বাস্তবায়ন করতে হয়। এখানে অনেকগুলো চ্যালেঞ্জ আমাদের ফেস করতে হয়। কিন্তু যেহেতু চ্যালেঞ্জের কথা অনেকবারই আসছে, যদি আমরা ছোট করে জানতে চাই যে আসলে কোন চ্যালেঞ্জগুলো মেইনলি ফেস করেন এবং যেটা আসলে মিটিগেট করা অনেক বেশি কঠিন হয়ে যাচ্ছে। স্পেশালি ওয়াশ অ্যান্ড স্যানিটেশন প্রজেক্টে আমাদের যে চ্যালেঞ্জগুলো বেশি ফেস করা লাগে সেটা হচ্ছে যে আমরা যখন আন্ডারগ্রাউন্ড ওয়াটার রিজার্ভার এবং ওয়াটার রিজার্ভার করি, ওয়াটার ট্যাঙ্কি করি, তখন সেগুলোতে বেসিক্যালি কনস্ট্রাকশন ওয়ার্কম্যানশিপের কারণে আমাদের বিভিন্ন ধরনের ত্রুটি পরিলক্ষিত হয়, স্পেশালি লিকেজ হয়, যেটার ক্ষেত্রে আমরা সাধারণত চেষ্টা করি যে কনস্ট্রাকশনের লিকেজগুলো আমাদেরকে ফিল আপ করার জন্য আমরা বিভিন্ন ধরনের কেমিক্যাল ইউজ করে থাকি। সেই কেমিক্যালগুলো দিয়ে আমরা কনস্ট্রাকশন যে ওয়াটার ট্যাঙ্কি এবং রবার ট্যাঙ্কির লিকেজটা হয় সেটা আমরা ফিল আপ করার চেষ্টা করি। এর পাশাপাশি আমাদের যে সমস্যাগুলো হয়, স্পেশালি যখন ওয়াশ প্রজেক্ট করি, টয়লেটগুলোর ক্ষেত্রে আমাদের যখন প্লাম্বিং ওয়ারিং হয়, ওয়ারিংগুলোর ক্ষেত্রে যে জয়েন্টগুলো থেকে অনেক সময় ওয়াটার লিকেজ হয়, যার দরুন আমাদের দেখবেন যে টয়লেটের উল্টা পাশে, বিশেষ করে যে পাশে আমরা টাইলসটা লাগাই তার উল্টা পাশে বিভিন্ন ধরনের ড্যাম পরিলক্ষিত হয়। এগুলোর ক্ষেত্রে আমরা স্পেশালি যে বিভিন্ন ধরনের কেমিক্যাল আমরা সাধারণত ইউজ করে থাকি। এই কেমিক্যালগুলোর নিয়ে যেহেতু কথা হচ্ছে, কেমিক্যালগুলো আসলে সোর্সিং করা বা কেমিক্যালগুলো আসলে ওয়ারেন্টি প্রোডাক্ট কিনা, সেটাও তো বোধহয় একটা কঠিন চ্যালেঞ্জ আপনাদের জন্য। সেই ক্ষেত্রে কোন ধরনের কেমিক্যালগুলোকে আপনি প্রায়োরিটি দিচ্ছেন? আমরা সাধারণত চেষ্টা করি যে ব্র্যান্ডেড কেমিক্যালগুলো ইউজ করার জন্য। আমাদের দেশে স্বনামধন্য যে সকল পণ্য আছে, যে সকল কোম্পানি আছে, সেসব কোম্পানি থেকে আমরা প্রোডাক্টগুলো ইউজ করি। স্পেশালি আমরা ওয়াটার লিকেজের জন্য এবং ড্যাম প্রুফের জন্য আমরা চেষ্টা করি যে স্মার্ট কেয়ার ড্যাম ব্লক, যেটা DB2K সিমেন্টিয়াস কোটিংটা কেমিক্যালের সাথে আমাদের বন্ডিং এজেন্ট অনেক ভালো হয় এবং যেটা হচ্ছে যে কনস্ট্রাকশন যে মোটর থাকে এইটার সাথে আমাদের যে ডিউরেবিলিটি অনেক ভালো পাই আমরা, সেই জন্য এডিশনটা বোধহয় একটু বেটার অনেক ভালো হয়। এই তো গেল আসলে ওয়েট এরিয়ার কথাগুলো আমরা জানলাম, ওয়াশরুমের অপোজিট ওয়ালে ড্যাম্প হলে আমরা কি ইউজ করব, কিন্তু ছাদ তো একটা বড় জায়গা। সো এই ছাদে এখন কি ধরনের সলিউশন আপনারা ইউজ করছেন? ট্রেডিশনাল যে সলিউশনটা ছিল তারও বাহিরে, বা এখন কি সলিউশন আপনারা ফলো করেন? ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে আমরা বিগত দিনগুলোতে ছাদগুলোতে আমরা কাস্টিংয়ের পরে যে জিনিসটা ইউজ করতাম সেটা প্যাটার্ন স্টোন এবং আমরা লাইম ট্রেসিং করতাম, যেটা জলছাদ যেটাকে বলে, সহজ ভাষায় জলছাদ যেটাকে বলে, সেটা অনেক দিন যাবত ইউজ হয়ে এসেছে এবং সেটা জলছাদের ক্ষেত্রে যেটা হয়, বিল্ডিংয়ের ওয়েটটা বেড়ে যায়। ওয়েটটা বেড়ে যাওয়ার কারণে অনেক সময় হচ্ছে যে পানি জমার কারণে নিচে, ছাদের নিচে, বিশেষ করে বটম সারফেসে আমরা অনেক ড্যাম লক্ষ্য করতে পেরেছি। সেক্ষেত্রে আমরা চেষ্টা করেছি যে বর্তমান যে প্রজেক্টগুলো আমরা করছি এবং আমাদের দেশে যে প্রজেক্টগুলো আছে সেই প্রজেক্টগুলোর ক্ষেত্রে আমরা এই ধরনের ট্রেডিশনাল যে সলিউশনগুলো আছে ওইগুলো বাদ দিয়ে লেটেস্ট যে টেকনোলজি আছে সেই লেটেস্ট টেকনোলজি আমরা ইউজ করার চেষ্টা করেছি। হিট প্রুফ এবং ওয়াটার প্রুফ, ড্যাম প্রুফ যে সকল কেমিক্যাল আছে সেটা ইউজ করার জন্য যেটার SRI ইন্ডেক্স 98%, সেক্ষেত্রে আমাদের টেম্পারেচার অলমোস্ট 8 to 10% রিডিউস হয়ে যাবে রুফটপে। সেক্ষেত্রে ড্যাম প্রুফও হবে এবং টেম্পারেচারটা ছাদের অনেক কমে যাবে। এটা তো আসলে আমরা জানলাম ছাদের যে সলিউশনটা আছে, তার মানে ছাদে আমরা এমন কোনো সলিউশনই চাচ্ছি যেটা একই সাথে হিট প্রুফিং এবং ড্যাম প্রুফিং আমাদের অবশ্যই আমরা চাই, কারণ আমরা যে এই ধরনের সলিউশন পেলে আমরা আমাদের যে বিষয়গুলো থাকে, যেগুলো ছাদটাকে আমরা ফুললি ইউজ করতে পারি, ছাদটাকে ওপেন স্পেস হিসেবে ইউজ করতে পারি। বাংলাদেশে ট্রেডিশনালি যেটা হয়, ছাদটা অনেক গরম হয়ে যায়, সবাই ছাদে
সাধারণত কী করে গার্ডেন করে রিসেন্টলি রুফটপের জন্য যেখানে হিটটা কম যায়, তো সেক্ষেত্রে এই ধরনের কেমিক্যাল আমরা যদি পাই ইউজ করি সেক্ষেত্রে আমরা সবাই অনেক বেনিফিটেড এবং ছাদটাকে প্রপারলি ইউজ করতে পারবো। বিশেষ করে যারা টপ ফ্লোরে থাকে তারা আসলে বেনিফিটটা বেশি বুঝবে। বিশেষ করে যারা টপ ফ্লোরে থাকে তারা তো অবশ্যই, কারণ টপ ফ্লোর ঢাকা শহরে যতগুলো বিল্ডিং আছে টপ ফ্লোর সবচেয়ে কম দাম। রিয়েল এস্টেটের দিক থেকে যদি চিন্তা করা হয় টপ ফ্লোর সাধারণত কেউ কিনতে চায় না জাস্ট ফর হিট এবং ড্যাম। এই বিষয়গুলোকে যদি প্রপারলি সলভ করা যায় তাহলে টপ ফ্লোরটাও প্রপারলি ইউজ করতে পারবে এবং সেক্ষেত্রেও তারা অনেক বেনিফিটেড হতে পারে। থ্যাংক ইউ সো মাচ, আপনি এত ব্যস্ততার মধ্যে আমাদেরকে সময় দিলেন, ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। দর্শক, আজকে আমরা আসলে ডিটেইল একটা ডিসকাশন করলাম আমাদের এক্সপার্ট এম এ তাহের স্যারের সাথে, এবং আমরা এখান থেকে জানতে পারলাম ছাদের সলিউশন আমরা আসলে কী ধরনের প্রোডাক্ট ইউজ করতে পারি এবং ওয়েট এরিয়া যদি হয় সেক্ষেত্রে আমাদের সলিউশনটা কী হতে পারে। আশা রাখছি এই ডিসকাশন আপনাদের ডিসিশন মেকিংয়ে হেল্প করবে। এই ছিল আমাদের আজকের অনুষ্ঠান। আপনার যদি কোনো প্রশ্ন, মতামত বা পরামর্শ থেকে থাকে জানাতে পারেন ইমেলের মাধ্যমে। পাশাপাশি আপনার নিজের কোনো প্রকল্পের জন্য যদি স্থপতি বা প্রকৌশলীর পরামর্শ প্রয়োজন মনে করেন সেটিও আমাদের কাছে লিখতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, এটি নিউজের সঙ্গে থাকুন। Powered by Asian Paints.